রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাটারি রিকশা চালকদের সড়ক অবরোধ, যান চলাচল বিঘ্নিত হয়ে চরম দুর্ভোগ। প্রায় 40-50 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো বাস তো যাচ্ছে না। বাস নামাই দিছে। 7 রাস্তার কাছাকাছি থেকে হেঁটে আসছি মহাখালী পর্যন্ত। সশস্ত্র বাহিনী দিবসে শিক্ষা অনির্বাণে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, গণঅভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে মানবিক দেশ করার তাগিদ। নতুন বাংলাদেশ করার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম, সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে। শেখ হাসিনা সরকারের প্রভাবশালী কয়েকজন সামরিক কর্মকর্তা সহ 22 জনের পাসপোর্ট বাতিল, রয়েছে গুম খুন সহ বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগ। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি জান্নাতুল কুলি আছি, সাথে শিরোনাম দেখছিলাম। ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক অবরোধে অচল হয়ে পড়েছে ঢাকা। রাজধানীর মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী, রামপুরা ও ডেমরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশা চালকরা। বৃহস্পতিবার সকাল 9:30 থেকে 10টার মধ্যে এসব এলাকায় জড়ো হন রিকশা চালকরা। পুলিশ তাদের সরে যেতে বললেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এতে স্থবির রাজধানীর প্রায় সব পথ বন্ধ, ঢাকার সব প্রবেশমুখ। এর আগে বুধবারও রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রিকশা চালকরা। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজি হাইকোর্টের বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের আদেশ দেন। দর্শক, এই প্রসঙ্গের আরো তথ্য আমরা জানবো আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছ থেকে। সবুজ, একটু জানাবেন অটোরিকশা চালকরা এখন সড়ক অবরোধ করে আছেন কিনা, আর তাদের সরাতে আইন শৃঙ্খলা বাহিনীর কি তৎপরতা আপনার চোখে পড়ছে? এখনো কিছুক্ষণ আগে ঘন্টা 2-1 ধরে এই সড়কটি বন্ধ করে রাখার পর কিছুক্ষণ আগে সেনাবাহিনী এসে যারা রাস্তার উপরে অবস্থান নিয়েছিল তাদেরকে ধাওয়া দেয়, এবং এই ধাওয়ার পরই আসলে যারা আন্দোলনকারী অর্থাৎ অটোরিকশা চালকের সাথে সেনাবাহিনী এবং পুলিশের যে ধাওয়া পাল্টা ধাওয়া, সেই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়া 10 থেকে 15 মিনিট ধরে চলছে। প্রথমে মূলত সেনাবাহিনী এসে রেলগেট থেকে রেলগেটের রেল লাইন ধরে সামনের দিকে যারা আন্দোলনকারী তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু একজোট হয়ে প্রায় আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকে ইট পাটকেল মেরে সেনাবাহিনী এবং পুলিশ যারা রয়েছে তাদের প্রত্যেককে সরিয়ে দেওয়ার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এবং এখানে সামনের যে আশেপাশের যে বিল্ডিংগুলো রয়েছে এসকেএস টাওয়ার, সেই টাওয়ারটি ভেঙে ফেলা হয়েছে এর মধ্যেই, এবং এই জায়গাটিতে কারণ আশেপাশের পুরো রাস্তাটি প্রায় 2.5 ঘন্টা ধরে বন্ধ থাকার কারণে এই পাশের যারা সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো মূলত বন্ধ করে দেওয়ার কারণে সব যানবাহনগুলো আসলে বন্ধ ছিল, সেই যানবাহনগুলো ভাঙচুর করা হয়েছে। এবং আশেপাশের ভবনগুলো আপনি যেটি দেখছিলাম কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, এসকেএস টাওয়ার ভাঙচুর করা হয়েছে, এবং এর পাশে আরেকটি টাওয়ার এখানে আপনি নিশ্চয়ই দেখছেন বৃষ্টির মতো আসলে ইট পাটকেল ছোড়া হয়েছে। মূলত এতক্ষণ ধরে সেই 10টার কিছু আগে থেকে এই যে রিক্সা চালকরা অটোরিকশা যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে, সেটির প্রতিবাদে মূলত 2.5 ঘন্টা ধরে রেলগেটের যে অংশ সেটিতে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ অবস্থান করছিলেন। কিন্তু
হঠাৎ করে যখন সেনাবাহিনী এসে 10 থেকে 15 মিনিট আগে তাদেরকে এসেই ধাওয়া দেওয়ার পরে আসলে এই জায়গাটিতে উত্তেজনার যে জায়গাটি সেই উত্তেজনার জায়গাটি তৈরি হয়েছে এবং এই উত্তেজনার কারণে যেটি হয়েছে পাল্টা ধাওয়ার যে জায়গাটি, ভাঙচুরের যে জায়গাটি, সেই জায়গাটি শুরু হয়েছে নির্বিচারে। কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আশেপাশের ভবন, যানবাহন, যেই যানবাহনগুলো ঘুরানোর চেষ্টা করছে সেই যানবাহনগুলো আসলে ভাঙচুরের চেষ্টা করা হচ্ছে। আপনি সামনে যদি দেখাই, সামনের যে যতগুলো টব আছে, ছোট ছোট টবগুলো, এসকেএফ টাওয়ারের সামনে টবগুলো ছিল, সেই টবগুলো আছাড় মেরে ভেঙে ফেলা হচ্ছে। এই রকম এক ধরনের অরাজক পরিস্থিতি যেটিকে বলা যায়, সেই পরিস্থিতি এই মুহূর্তে এই জায়গাটিতে তৈরি হয়েছে। পুলিশ বা এইখানে এতক্ষণ ধরে যেই পুলিশ সদস্যরা বোঝানোর চেষ্টা করছিল তারাও আসলে সেই জায়গাটিতে অবস্থান করতে পারেনি, কারণ যারা শ্রমিকরা অর্থাৎ উত্তেজনা শুরুর পরেই আসলে সাধারণ মানুষের উপরে যে ক্ষোভ তাদের সেই জায়গাটি নয়, মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনী তাদের লক্ষ্য করেই আসলে এই ইটপাটকেল ছোড়ার যে ঘটনাটা বা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটা, সেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটছে। এবং যেটি হয়েছে, যেহেতু কয়েক হাজার শ্রমিক এখানে অটোরিকশা চালক জড়ো হয়েছে, তাদের মধ্যে বিচ্ছিন্নভাবে কেউ কেউ হয়তো এই যে ভবনগুলো, আশেপাশের যে ভবনগুলো রয়েছে বা বিভিন্ন স্থাপনা রয়েছে, সেই স্থাপনাগুলো ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। এতক্ষণ ধরে গত 2.5 ঘন্টা ধরে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটিতে যেটি হয়েছে, তারা শান্তিপূর্ণভাবে তাদের যে দাবি আমরা দেখছিলাম আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ আমাদেরকে দেখাচ্ছিলেন মহাখালীর সবশেষ অবস্থা। একই বিষয়ে আমরা একটু মালিবাগের তথ্য জানতে চাই, সেখান থেকে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন। রাব্বি, আমরা দেখছিলাম মালিবাগের অবস্থা, সেখানে বেশ অরাজকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মালিবাগে কেমন দেখছেন? সেখানে অটোরিকশা চালকরা কি রকম প্রতিবাদ করছেন? এখানেও অটো চালকরা তারা রাস্তায় নেমেছেন, মালিবাগ মোড় অবরোধ করেছেন এবং এই অবরোধে আসলে ভোগান্তিতে পড়েছেন যারা রাস্তায় বের হওয়া, যাদেরকে বের হতেই হয়েছে, কর্মদিবস, এই কারণে আসলে অনেক গাড়ির চাপ। দেখতেই পাচ্ছেন যে অসংখ্য গাড়ি কিন্তু এই মালিবাগ মৌচাকে গাড়ির জট আমরা দেখতে পাচ্ছি। ভোগান্তি আছে মানুষের এবং এই ভোগান্তির সাথে সাথে অটো চালক যারা আছেন তারা আসলে এখানে গুরুত্ব বিবেচনায় 2-1টি গাড়িকে ছাড় দিচ্ছেন, বিশেষ করে যারা স্কুলগামী শিশু, যাদের স্কুল ছুটি হয়েছে সেই গাড়িগুলোকে ছাড় দিচ্ছেন, কিন্তু অন্যান্য গাড়ি কিন্তু আটকে দেওয়া হচ্ছে। এবং এই যে মোড়টি, সেই মোড় অবরোধ করায় চারপাশেই আসলে যানজট ছড়িয়ে পড়েছে। ভোগান্তি আমরা দেখতেই পাচ্ছি যে আসলে ভোগান্তি আসলে এখানে বাড়ছে, যত বেলা বাড়ছে তত চালকরা তাদের যে দাবি যে তাদের গাড়ি চালাতে দিতে হবে এবং হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ তারা মানবে না। হ্যাঁ, এই দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বিক্ষোভ করছেন। জি, আমরা সময় দিতে চাই, পুলিশ আসুক আমাদের কাছে, আমরা বলবো, তাহলে আমরা বলতে পারবো না। শুধু সময় তো দিতে হবে। আমাদেরকে কোনো সময় দেওয়া হয় নাই। আমরা 1.5 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনে আনছি গ্রামীণ ব্যাংকের থেকে লোন নিয়ে। ডক্টর ইউনূস সাহেবের আমরা বিনা ভোটে সরকার বানাইছি। উনি আইসা আমাদেরকে 1.5 লক্ষ টাকা ঋণ দিয়ে সুদ নিবে, আর আমরা গাড়ি কিনবো, উনি আমাদের গাড়িটাকে আটকায় দিবে। মামার বাড়ির আবদার পাইছেন মামা, এই দেশে মেহনত করে খাইতে চাই, চুরি করে না। আবার আমাদেরকে খারাপ বানানোর চেষ্টা করবেন না। হাতগুলা টসা পড়ে গেছে রিক্সা চালাইতে মামা, ঠিক আছে? মেহনত করে খাই, একটা বিড়ি কিনা খাই না, একটা সিগারেট কিনা খাই না মামা। এই টাকা আপনাদের কথা বুঝতে পেরেছি। কথা হচ্ছে, আমরা আমাদের গাড়ি যদি রোডে উঠে, তারা যদি একটা ব্যাটারি রেখে দেয় 5 দিনের 10 দিনের জন্য, আমরা কিভাবে চলবো? আমরা ছোট ছোট পোলাপাইন ধরে রিক্সা চালাই। আমরা যদি
যদি ওই রিক্সা চালানো বন্ধ করে দেয় তাহলে আমরা নিজেরা খাবো না ঘরে যাব। যদি এগুলা গাড়ি আটকায় দেয় তাহলে আমরা নিজেরা খাবো না ঘরে যাব। যদি এগুলা গাড়ি আটকায় দেয় তাহলে আমরা চুরি করবো না চিন্তা করবো, তখন মাথায় কিছু থাকবে না, তখন সরকারের দায় নিতে হবে এগুলা, বুঝলেন না? এই আন্দোলন চলছে অনেকক্ষণ ধরেই তারা এই সড়কটিকে অবরোধ করেছেন। তাদের যে দাবি সেই দাবি অটো তাদের চলবে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 8টায় সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তাকে সেনা, নৌ এবং বিমান বাহিনীর চৌকস দল অভিবাদন জানায়। এরপরই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 8:15 নাগাদ শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় তাকে সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন। একই সাথে বিউগলে করুণ সুর বেজে ওঠে। প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধানগণ শ্রদ্ধা জানান। ছাত্র জনতার আন্দোলনের ফলে যে সুযোগ এসেছে তা যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এই সরকার সাম্য এবং মানবিকতার ভিত্তিতে দেশ করতে প্রতিজ্ঞাবদ্ধ। সকালে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরসূরিদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বলেন, বীর মুক্তিযোদ্ধারাই দেশের শ্রেষ্ঠ সন্তান, তাদের জন্য দেশ স্বাধীন হয়েছে। এসব বীর শহীদদের আত্মত্যাগে জাতি কৃতিত্ব চিত্রে স্মরণ করবে তাদেরকে। বলেন, সব দেশের স্বার্থ সুসম্পর্ক বজায় রাখতে চাই সরকার। গুম, খুন, আয়নাঘর এবং বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে বিগত সরকারের উচ্চপদস্থ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা সহ 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রচণ্ড প্রভাবশালী প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই এবং র্যাবের কর্মকর্তাদের নাম রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পাওয়ার পর এসব সিদ্ধান্তের কথা ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। যদিও এর আগেই বেশিরভাগ কর্মকর্তা বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেছেন রয়েছে সেই অভিযোগ। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে বিগত সরকারের গুম খুনের বিচারের উদ্যোগ নেয়। তাদের গঠন করা গুম খুন ইনকোয়ারি কমিশনের প্রাথমিক তদন্তে উঠে আসে সাবেক 22 জন সেনা কর্মকর্তার নাম। যার মধ্যে তালিকার 1 নম্বরে রয়েছেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবরের নাম। তিনি হাসিনা সরকারের প্রথম মেয়াদে 5 ফেব্রুয়ারি 2009 থেকে 2011 সালের 22 জুন পর্যন্ত যৌথ জিজ্ঞাসাবাদ সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। এছাড়া তালিকায় আছেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, মেজর জেনারেল সাইফুল আবেদিন, সাইফুল আলম, আহমেদ তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল হামিদুল হক, যারা বিভিন্ন সময়ে ডিজিএফআই ও এনএসআইয়ের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেন। তালিকায় আরও রয়েছে মেজর জেনারেল শেখ মামুন খালেদ, সুলতানুজ্জামান মোহাম্মদ সালেউদ্দিন, কবির আহমেদ, শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরী, কর্নেল মোহাম্মদ কামারুজ্জামান সাবেরি খান, সাবেক র্যাব কর্মকর্তা কর্নেল আবদুল্লাহ আল মোমেন, লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত, তুহিন মোহাম্মদ মাসুদ, মেহেদি হাসান, মেজর রাহাতুস সাত্তার, ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান এবং ইমরুল কায়েসের নাম। যদি যে থাকে আপনার যারা পেয়েছে তাদের সাথে কথা বলেন, আমি জানি না। আমরা এরকম কোন তালিকা করলেও সেটা তো বলবো না, তাই না? এটা একটা ইনভেস্টিগেশনের পার্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো গুম কমিশনের চিঠিতে বলা হয়, উল্লেখ করা 9 জন আওয়ামী লীগ শাসন আমলের বিভিন্ন সময় ডিজিএফআইয়ের অভ্যন্তরে অবস্থিত বিশেষ যৌথ জিজ্ঞাসাবাদ সেল বা জেআইসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। এছাড়া ডিজিএফআইয়ের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হককে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে দেশত্যাগ ঠেকাতে 24 ঘন্টার মধ্যে তাদের পাসপোর্ট বাতিলের জন্য 10 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল কমিশন। অভিযুক্তদের 24 ঘন্টার মধ্যে পাসপোর্ট বাতিল চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছিল কমিশন 10 তারিখে চিঠিতে। কিন্তু সেই চিঠির প্রতিউত্তরে, অর্থাৎ সেই চিঠির প্রেক্ষিতে নির্দেশ পাসপোর্ট অধিদপ্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে 18 তারিখে। মাঝের এই 7 দিন অনেক রহস্যময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা, কারণ এর ভেতরে হয়তো অভিযুক্তদের অনেকেই গা ঢাকা দিয়েছেন অথবা বিমানবন্দর দিয়ে চলে গেছেন দেশের বাইরে।
আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। আর এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ সবাইকে।